সুপ্রিয় দর্শক, আজকে আমরা আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম আলোচিত বিষয় ইন্ডিয়া পাকিস্তান ওয়ার 2025 সে সম্পর্কে আলোচনা করব। মূলত ভারত পাকিস্তানের যে যুদ্ধ, সেটা আন্তর্জাতিক রাজনীতিতে এক বড় ধরনের পরিবর্তন এবং বিশেষ করে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে অন্যতম একটা অনুঘটক হিসাবে আবর্তিত হয়েছে। আমরা এই আলোচনা গত কয়েকদিন যাবৎ আপনাদের সম্মুখে বিভিন্নভাবে বিভিন্ন বিষয় নিয়ে উপস্থাপন করছি। তো এই ভারত পাকিস্তান যুদ্ধর আলোচনা শুরুর পূর্বে আমরা এই যুদ্ধ কেন সংগঠিত হয় এবং সেখানে ব্যক্তি রাষ্ট্র কী ধরনের ভূমিকা আসলে পালন করে সে বিষয়ে আমরা একটু বলবো। আমরা যদি কজেস অফ ওয়ার, একটা খুব বিখ্যাত বই, জ্যাক লেভি অ্যান্ড উইলিয়াম থমসন এটা লিখেছেন, যেটা 2010 সালে প্রকাশিত হয়েছে। তাদের মতে আসলে ওয়ারটা কী, যেমন এখানে তারা তাদের ওই গ্রন্থে বিভিন্নভাবে এই যুদ্ধকে সংজ্ঞায়িত করেছেন। যেমন এক জায়গায় তারা বলছেন, ওয়াজ ইজ প্রবাবলি দ্য মোস্ট ডিস্ট্রাকটিভ ফর্ম অফ হিউম্যান বিহেভিয়ার, অর্থাৎ মানব জাতির অন্যতম একটা আচরণগত যে বিষয় এবং যেটা সবচেয়ে মারাত্মক একটা ধ্বংসাত্মক একটা রূপ, যেটা যুদ্ধের মাধ্যমে সংঘটিত হয়। এবং এই আন্তর্জাতিক রাজনীতি এবং একটা রাষ্ট্রের যে আচরণগত কী ধরনের পরিবর্তন, সেটা মূলত এই যুদ্ধের মাধ্যমে একটা গভীর প্রভাব ফেলে। এবং এই যুদ্ধের মাধ্যমে অনেক রাষ্ট্রের জন্ম হয় এবং অনেক রাষ্ট্রের মৃত্যু হয়। সেজন্য টেলি বলেন যে ওয়ার মেড দ্য স্টেট অ্যান্ড স্টেট মেড দ্য ওয়ার, অর্থাৎ যুদ্ধই রাষ্ট্র তৈরি করে এবং একটা রাষ্ট্র যুদ্ধ তৈরি করে। পরবর্তীতে আমরা লুকা সেনখেনিরি তার একটা লেখা, দ্য রিলেশন বিটুইন কনফ্লিক্ট অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট ইন ডেভেলপিং কান্ট্রিজ, এখানে তারা একটা বিষয় তুলে ধরছে। অর্থাৎ আমরা একটি আলোচনায় বলেছি যে উন্নয়ন এবং যুদ্ধ এটা আসলে ওতপ্রোতভাবে জড়িত। মোস্ট অফ দ্য ডেভেলপিং কান্ট্রিজ এক্সপিরিয়েন্স অ্যান্ড আর স্টিল এক্সপিরিয়েন্সিং ভায়োলেন্ট কনফ্লিক্ট, অর্থাৎ তারা তাদের এই গ্রন্থে বলছেন যে অধিকাংশ উন্নয়নশীল রাষ্ট্র এবং কিছু যে তাদের একটা অভিজ্ঞতা হচ্ছে, তারা বিভিন্ন ধরনের সংঘর্ষ, বিভিন্ন ধরনের যুদ্ধ বিগ্রহ তাদের অভিজ্ঞতা আছে। ফ্রান্সিস স্টেওয়ার্ট 2002 suggested that 8 out of 10 of the poorest countries in the world are struggling with episodes of disorder such as civil wars, revolution, bloodshed, with a high social cost and a negative impact on development, অর্থাৎ এখানে তারা বলছে যে 10টার মধ্যে 8টা রাষ্ট্রই, উন্নয়নশীল রাষ্ট্রের মধ্যে তাদের বিভিন্ন ধরনের যে অস্থিরতা, গৃহযুদ্ধ, বিপ্লব এবং রক্তপাতের ইতিহাস রয়েছে এবং তাদের এই ধরনের একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা যাচ্ছে। পরবর্তীতে আমরা দেখতে পাই যে আন্তর্জাতিক রাজনীতিতে এই যে আর্ম কনফ্লিক্ট, অর্থাৎ বিভিন্ন ধরনের যে সিভিল ওয়ার বলেন, বিভিন্ন ধরনের কনফ্লিক্ট বলেন, সেখানে তারা এই যে আর্ম কনফ্লিক্টের যে উন্নয়নের একটা ফলাফল, এটা আসলে কেন কিভাবে হচ্ছে, অর্থাৎ উন্নয়নের সাথে যুদ্ধের কী সম্পর্ক, সে সম্পর্কে আমরা যদি স্কট গেট, হার্ভার্ড হ্যাগ অ্যান্ড হার্ভার্ড মলকিন-নাগার্ড এবং হার্ভার্ড স্ট্র্যান্ড 2012 সালে একটা আর্টিকেল তারা উপস্থাপন করেছেন, ওয়ার ইজ এ ডেভেলপমেন্ট ইস্যু, অর্থাৎ যুদ্ধটা হচ্ছে একটা উন্নয়ন কর্মসূচি। ওয়ার কিলস বাট দ্য কনসিকুয়েন্সেস এক্সটেন্ডস ফার বিয়ন্ড দিস ডিরেক্ট ডেথস, অর্থাৎ ওয়ার অনেককে মারে, এটা সরাসরি কিন্তু যুদ্ধের মাধ্যমে কিন্তু মানুষের মৃত্যু হয় এবং সেখানে অনেক ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালিত হয়। ইন এডিশন টু ব্যাটলফিল্ড ক্যাজুয়ালিটিজ, আর্ম কনফ্লিক্ট অফেন লিডস টু ফোর্স মাইগ্রেশন, refugee flows, capital flight and the destruction of society's infrastructure, অর্থাৎ এখানে তারা বলছে এই যুদ্ধের মাধ্যমে, এই আর্ম কনফ্লিক্টের মাধ্যমে আরও কী কী ধরনের সমস্যা বা ফলাফল হয়। এর মধ্যে একটা হচ্ছে এই, অর্থাৎ জোর করে যে মাইগ্রেশনগুলো হয়, যেমন আমরা দেখেছি মিয়ানমারে যেই আর্ম কনফ্লিক্ট হলো, সিভিল ওয়ার হলো, তারা কিন্তু বাধ্য হয়ে আমাদের দেশে আসতে এসেছে, শরণার্থী বাড়ে, সম্পদ চলে যায় অন্য কান্ট্রিতে এবং অনেক ধরনের সমাজ ধ্বংস হয়ে যায় এবং অন্য ধরনের যে অবকাঠামোগত বিষয়গুলো আছে সেগুলো তা ধ্বংস হয়ে যায়।
এছাড়াও আরও কিছু ধরনের পরিবর্তন হয়, যেমন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেগুলো খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এই যুদ্ধের ফলাফল কিন্তু আরও বিভিন্ন ধরনের প্রভাব বিস্তার করে এবং এই যুদ্ধের কারণে আন্তর্জাতিক রাজনীতি, বিশেষ করে উন্নয়নমূলক যেই বিষয়গুলো আছে, অর্থাৎ ডেভেলপমেন্ট গ্যাপ, অর্থাৎ উন্নয়নের ধনী রাষ্ট্রগুলো ধনী হচ্ছে, অন্যদিকে গরিব রাষ্ট্রগুলো গরিব থেকেই যাচ্ছে। ইকোনমিক ডেভেলপমেন্ট ইনইকুয়ালিটিজ অ্যান্ড ওয়ার, অর্থাৎ ওয়ান নেফজিজার অ্যান্ড কানাসা স্টেট ইউনিভার্সিটি, জুহা অভিনেন ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কি তারা একটা গবেষণা করেছেন। সেখানে তারা বলছেন যে রিসেন্টলি দ্য মিডিয়া হ্যাভ ফোকাসড অন দ্য থ্রেট দ্যাট insurgents in failed states with weapon of mass destruction pose to wealthy nations to the west, for example the United States, Canada and the countries of Europe. Scholars predict that a clash between the West and Islam is inevitable. অর্থাৎ সংক্ষেপে আমরা যদি বলি তাহলে আমরা দেখব যে এই যে গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পাচ্ছি যে সকল উন্নয়নশীল রাষ্ট্র আছে, অর্থাৎ যাদেরকে বিভিন্নভাবে অকৃতকার্য রাষ্ট্র হিসেবে বারবার প্রমাণ করা হচ্ছে, যেমন আমরা যদি পাকিস্তানের কথা বলি, আফ্রিকার কথা বলি, এই সকল রাষ্ট্র আমরা দেখব যে তারা ফেইল্ড স্টেট বলা হয়। কিন্তু এই সকল কান্ট্রি কী কারণে ফেইল্ড স্টেট সেটা নিয়ে অনেক বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা রয়েছে এবং এই জায়গায় তারা বলছেন যে এই যে পাশ্চাত্য এবং ইসলামী ভাবধারার মধ্যে এক ধরনের একটা ক্ল্যাশ হতে পারে। এমিড দিস পেরিল, এই যে ধ্বংসাত্মক বিষয়ের মধ্যে, we should not forget that the war, state violence and rebel resistance threaten the livelihood and the very lives of millions of the poor in Africa and Asia. এই যে আমি একটু আগে বললাম যে এই সকল কার্যক্রমের মধ্যে এই যে যুদ্ধ এবং রাষ্ট্র কর্তৃক যে ধরনের সংঘর্ষ এবং বিদ্রোহী যারা রয়েছে তারা যে প্রতিরোধ গড়ে তোলে, এটা কিন্তু শুধুমাত্র একটা গোষ্ঠীকে এটা প্রভাব করে না, মূলত এটা মানুষের জীবিকা নির্বাহ করার ক্ষেত্রে এটা বাধাগ্রস্ত করে এবং এই সকল ঘটনা আমরা দেখব যে প্রায় এই এশিয়া এবং আফ্রিকার যে দরিদ্র রাষ্ট্রগুলো রয়েছে তাদের উপর এটা প্রভাব বিস্তার করে। এটা আমরা একটু সংক্ষেপে বলি যে কস্ট অফ কনফ্লিক্ট ইনক্লুডস রিফিউজি ফ্লোজ, ইনক্রিজ মিলিটারি স্পেন্ডিং, ড্যামেজ টু ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন, রিডাকশন ইন ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যান্ড ডাইভার্শন অফ রিসোর্সেস ফ্রম ডেভেলপমেন্ট। অর্থাৎ এই যে সংঘর্ষের যে প্রভাব আমরা একটু আগে বলেছি, তার মধ্যে আরও কিছু প্রভাব রয়েছে, যেমন শরণার্থী বাড়ে। আপনারা দেখবেন বিশেষ করে এশিয়া এবং ইউরোপে এই যুদ্ধের কারণে এবং আফ্রিকায় অনেক শরণার্থী কিন্তু উন্নত রাষ্ট্রের দিকে যাচ্ছে এবং সামরিক যে ব্যয় এটা বেড়ে যাচ্ছে এবং ট্রান্সপোর্ট, পরিবহনের ধ্বংস হচ্ছে, কমিউনিকেশন যে বিষয়গুলো আছে, যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হচ্ছে, ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্ট 2002 সালে তারা বলছে যে the civil war in an African countries lowers and gross domestic product per capita by 2.2% annually. অর্থাৎ মানে যেখানে অন্যান্য কান্ট্রির 8, 10, 6 এগুলো পর্যন্ত এই জিডিপি গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট বাড়ছে, সেখানে তাদের হচ্ছে বাৎসরিক সেই জিডিপির হার হচ্ছে মাত্র 2.2%। আমরা এবার আমাদের মূল আলোচনায় ফিরে আসছি যে ভারত পাকিস্তানের যে যুদ্ধটা, এটা আসলে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। আমরা এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা আজকে একটু আলোচনা করে আমরা আমাদের আলোচনার শেষের দিকে চলে যাব এবং সাম্প্রতিক ভারত পাকিস্তানের যেই যুদ্ধটা সেটা নিয়ে আমরা আলোচনা করব। আসলে এই ভারত পাকিস্তান যুদ্ধ যদি বুঝতে হয় তাহলে আমরা এটা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1948কে বুঝতে হবে। এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947টা কি? It is an act of the Parliament of the United Kingdom that partitioned British India into the two new independent dominions of India and Pakistan. অর্থাৎ যুক্তরাজ্যের অধীনে যখন এই উপমহাদেশ প্রায় 200 বছরের মতো ছিল, তখন তাদের এই ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের অধীনে দুটো রাষ্ট্র এখানে সৃষ্টি হয়। 14 আগস্ট পাকিস্তান এবং 15 আগস্ট ভারত রাষ্ট্রের জন্ম হয়। এই যে ইন্ডিয়ার এই পার্টিশন অ্যাক্টের মাধ্যমেই কিন্তু আসলে এই সমস্যাটা আসলে শুরু হয়। পরবর্তীতে আসলে তাদের মধ্যে ওই যে পার্টিশনের পর থেকে একটা সীমান্তের সমস্যা, আরও বিভিন্ন বিষয়ের সমস্যাগুলো তাদের মধ্যে আজও টিকে আছে।
যেমন ভারতের সাথে সীমান্ত এবং বিরোধ, এটা যদি আমরা দেখব ভারতের যেই আপনার যদি ওই ম্যাপের মধ্যে দেখেন তাহলে আপনারা দেখবেন যে ভারতের আশেপাশে যেই সীমান্তবর্তী রাষ্ট্রগুলো রয়েছে সেখানে তাদের সাথে তাদের প্রতিবেশীর কী ধরনের সম্পর্ক সেটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে এই যে অ্যান্টাগনিস্টিক একটা রিলেশন সেটা কিন্তু এমনি একদিনে গড়ে ওঠেনি। যেমন ওই গবেষক সেখানে উল্লেখ করেছেন যে ভারতের সাথে যে সকল দেশের স্থলসীমানা রয়েছে তার মধ্যে আমরা জানি পাকিস্তান, চীন, মায়ানমার, বাংলাদেশ, নেপাল, ভুটান, আরও কিছু রাষ্ট্র। এর মধ্যে ভারত পাকিস্তানের মধ্যে 3টা আন্তর্জাতিক সীমান্ত যেটা ব্রিটিশ ভারত থেকে শুরু হয়েছে, ওয়ার্কিং বাউন্ডারি রয়েছে। এর মধ্যে লাইন অফ কন্ট্রোল যেটা মূলত মূল সমস্যা পাকিস্তান এবং ভারতের মধ্যে কাশ্মীরকে কেন্দ্র করে, রেড ক্লিফ লাইন রয়েছে। এর মধ্যে 1947 সালে তৈরি হওয়া রেড ক্লিফ লাইন এবং 1972 সালে অর্থাৎ এই যে 1971 সালে বাংলাদেশ পাকিস্তান ভারত যে একটা যুদ্ধ হলো যেটা আমাদের দেশে আমরা মহান স্বাধীনতা দিবস হিসেবে জানি, কিন্তু এটা কিন্তু ওই সময় একটা সিমলা চুক্তি হয়, আমরা আমাদের পূর্ববর্তী আলোচনায় বলেছি। সেই 1972 সালে সিমলা কনভেনশন অনুযায়ী চীনা, তিব্বত ও উত্তর পূর্ব ভারতের 3 বিভাজন রেখা হিসেবে ম্যাকমোহন লাইন তৈরি হয়েছে, যেটি ভারত এবং চীনের মধ্যকার আন্তর্জাতিক সীমারেখা হিসেবে বিবেচিত হয়। ভারত এবং মায়ানমারের মধ্যবর্তী 1624 কিলোমিটার দীর্ঘ সীমান্তটি ভারত মায়ানমার বেরিয়ার নামে পরিচিত। ভারত এবং বাংলাদেশের মধ্যে 4156 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এটার নিয়ে একটা সমালোচনা রয়েছে, এটা কম বেশি হতে পারে। এবং যা ভারতের এই যে 4156 কিলোমিটার, এটা ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট এবং চট্টগ্রামকে স্পর্শ করেছে। এখানে গবেষক বলছেন যে এই ধরনের সমস্যা যদি অন্যান্য রাষ্ট্র, বিশেষ করে পাকিস্তান এবং চীনের মধ্যে যেই একটা সীমান্ত উত্তেজনা রয়েছে ভারতের মধ্যে, নেপাল, ভুটান এবং অন্যান্য রাষ্ট্রের সাথে ভারতের একটা শান্তিপূর্ণ সম্পর্ক বিরাজমান ছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে এই যে ওই গবেষক বললেন যে ভারত পাকিস্তান ভারতের সাথে অন্যান্য রাষ্ট্রের যে একটা সম্পর্ক রয়েছে, কিন্তু এটা বিজেপি সরকার যখন ক্ষমতা আসে, আমি এখানে দ্বিমত পোষণ করছি। এই কারণে বিজেপি সরকার ভারতের রাজনীতিতে যখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে যখন ক্ষমতা আসে তারপরে থেকে কিন্তু প্রতিবেশী যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের সাথে একটা অচলাবস্থা এবং বিদ্বেষপূর্ণ সম্পর্ক তৈরি হয়। বিশেষ করে আমরা যদি মৈজু যখন ক্ষমতা আসে আমরা দেখব যে সেখানে ভারতকে চীনের সাথে একটা সম্পর্ক বিল্ড আপ হয়েছে এবং অগস্ট বিপ্লব যেটা বাংলাদেশের যেই 5 আগস্টের পর যে ধরনের পরিবর্তন হলো, এই যে মাস সারপ্রাইজিং বা বিপ্লব হলো, এই বাংলাদেশ এবং মালদ্বীপের ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের সাথে তার প্রতিবেশীর কোনো রাষ্ট্রেরই কিন্তু সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নেই। এ তো গেল ভারতের সাথে তার প্রতিবেশীর পাকিস্তান এবং অন্যান্য রাষ্ট্রের সমস্যা। এখন আমরা চীন ভারত সীমান্ত বিরোধ নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করতে চাই। তাহলে আমরা এই ভারত পাকিস্তানের যে সমস্যাটা বৃহৎ আকারে কেন এটা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটা বিরাট ভূমিকা রাখছে তাহলে আমরা বুঝতে সহজ হবে। চীন এবং ভারতের মধ্যে কিন্তু শুরুতে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, যেহেতু ভারত একটা হিন্দু অধ্যুষিত, সেখানে মুসলমানও আছে এবং অন্যদিকে বৌদ্ধ ধর্ম, চীনের বৌদ্ধ ধর্ম বলা হলো কিন্তু চীনের অধিকাংশ কিন্তু তারা কোনো ধর্ম মানে না। তারপরও আমরা যদি ওই গবেষকের যে বিশ্লেষণ আমরা তুলে ধরি তাহলে আমরা দেখব যে দুই দেশের মধ্যে শুরুতেই একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, পরবর্তীতে আস্তে আস্তে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। যেমন সমস্যাটা ঘনীভূত হয় যখন চীন অরুণাচল প্রদেশের লাগোয়া কিছু অঞ্চলকে নিজেদের এলাকা বলে দাবি করতে শুরু করে এবং 1954 সালে স্বাক্ষরিত পঞ্চশীল চুক্তির আদর্শ থেকে চীন সরে আসে। ভারতও 1954 সালে একটি মানচিত্র প্রকাশ করে যেখানে তারা চীনের আকসাই যে অঞ্চলটা সেটা নিজেদের অন্তর্ভুক্ত করে। যে ঘটনাটা মূলত চীনকে ক্ষুব্ধ করে তোলে, অতঃপর চীন এই অঞ্চলে রাস্তা নির্মাণ কার্যক্রম শুরু করে। এই যে কার্যক্রম শুরু করার কারণে পরিস্থিতিটা কিন্তু ঘোলাটে হয়ে যায় এবং চীনা প্রধানমন্ত্রী চুয়ান লাই 1959 সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে লিখেছিলেন
যে চীন সরকার 1914 সালের এটা সম্ভবত 1972 সালের সিমলা প্রস্তাবনা অনুযায়ী নির্দিষ্ট হওয়া ম্যাকমোহন লাইনকে মানতে রাজি নয়। ওই বছরেই কিন্তু তিব্বতের ধর্মগুরু 14তম দালাই লামা তিব্বত ছেড়ে ভারতে আসে। পরবর্তীতে আমরা দেখি এই যে দালাই লামাকে যখন ভারতে আশ্রয় দেওয়া হয় 1959 সালে, তারপরে কিন্তু তাদের মধ্যে এক ধরনের একটা সংঘর্ষ, এই যে তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, সেটা কিন্তু বেঁচতে যায়। 1959 খ্রিস্টাব্দে 14তম দালাই লামা সে মার্চ মাসের লাসায় সৈন্যদের চোখ এড়িয়ে 5 দিন পর্বত পাড়ি দিয়ে কিন্তু ভারতে এসে পৌঁছে, যার ফলশ্রুতিতে আমরা পরবর্তীতে দেখেছি 1962 সালে চীন এবং ভারতের যুদ্ধ হয়। এরপর দিতে আমরা দেখি যে এই যে একটা মানে আমাদের একটা গ্রন্থ আছে, যে পূর্ববর্তী স্লাইডে আমরা দেখেছি যে বাংলাদেশ এবং ভারত পাকিস্তানের যে ধরনের একটা সম্পর্ক, যুদ্ধ এবং বিচ্ছিন্নতা নিয়ে একটা গ্রন্থের যে আলোচনা, ভারত পাকিস্তান এবং বাংলাদেশ সৃষ্টি, এটা মূলত এই লিখেছেন লিওই রোজ, ওয়ার অ্যান্ড সাকসেশন, পাকিস্তান, ইন্ডিয়া অ্যান্ড দ্য ক্রিয়েশন অফ বাংলাদেশ। এই বইয়ে আমরা দেখি যে পরবর্তীতে আমরা দেখি তারা তাদের আলোচনায় এই যে কিভাবে এটা অনুবাদ করেছেন কাজী জাওয়াদ, এবং এই যে ভারত পাকিস্তান বাংলাদেশের যে সমস্যাটা, সেটা আমরা এখানে কিছুটা আঁচ করতে পারবো। 1971 সালে যখন দক্ষিণ এশিয়ার জন্য ভারত বাংলাদেশ জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতিতে একটা সংকটের বছর ছিল, এটা এ সময় একটা শুরু হয় দুটি ঐতিহাসিক নির্বাচন দিয়ে। পাকিস্তানি সেবারই প্রথম সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন হয়। সেখানে ক্ষমতাসীন সামরিক জান্তা একটি বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের চেষ্টা করেছিল। আর ভারতে বিরাট সংখ্যক ভোটারের দেওয়া ভোটে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিপুলভাবে বিজয়ী হন। বছরের শেষ নাগাদ সেখানে দুটি যুদ্ধ হলো। প্রথম যুদ্ধের ফলে পূর্ব পাকিস্তানের লাখ লাখ শরণার্থী ভারতের পূর্বাঞ্চলে, যেখানে রাজনৈতিক অস্থিরতা ছিল এবং অর্থনৈতিক দরিদ্র রাজ্যগুলিতে আশ্রয় নেয়, বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং অন্যান্য পার্শ্ববর্তী রাজ্যগুলোতে। দ্বিতীয়টির ফলে অধিকাংশ শরণার্থী নতুন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের নিজেদের বাড়িতে ফিরে যায় এবং সমসাময়িক দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সীমারেখা বদলে যায়। এই যে আমরা যদি এই বিষয়টা আমরা দেখি, তাহলে এই বাংলাদেশের যুদ্ধটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট ছিল। তারপরে আমরা দেখি যে ইজ দেয়ার এনি ওয়ে আউট অফ দিস ক্রাইসিস, এটা মূলত বিবিসি আজকে একটা প্রতিবেদন করেছে যে ভারত পাকিস্তানের আমাদের মূল আলোচনা, যেটা আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমরা বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াগুলোতে কিভাবে ভারত পাকিস্তানের যুদ্ধকে বিশ্লেষণ করেছে সে বিষয়ে আমরা একটা জানব। The ongoing crisis, India and Pakistan crisis, takes a dangerous turn. Nations around the world are urging calm. অর্থাৎ ভারত পাকিস্তানের এই সমস্যাটা, এটা কিন্তু একটা নতুন মোড় নিয়েছে, আপনারা জানেন, এবং আন্তর্জাতিক সম্প্রদায় এটা কিন্তু শান্ত থাকার জন্য তাদেরকে আহ্বান জানিয়েছে। The initial thinking was that after the India launched air strikes and with Pakistan claiming to have shot down several Indian jets, both sides could claim victory and de-escalate. অর্থাৎ এই যে ভারতকে কিছুদিন আগে, এটা মঙ্গলবার রাতে তথা বুধবারে তারা যে স্ট্রাইক করলো, পরবর্তীতে আমরা বিভিন্ন মিডিয়াতে তারা আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানে কিছু বেসামরিক লোক নিহত হলো এবং পাকিস্তান ভারতের কিছু সামরিক বিমান ভূপাতিত করেছে। But there is a danger that any protected tit-for-tat attacks could lead them to a far more damaging prospects. অর্থাৎ এখানে বিবিসি বলছে যে তাদের যেই মানে আক্রমণ এবং পাল্টা আক্রমণের যে বিষয়টা, এটা কিন্তু একটা খুব মারাত্মক ফলাফল সামনে বয়ে আনবে বলে তারা হুঁশিয়ার করেছে। During the past conflict, it was the US and few other global powers which put pressure on Delhi and Islamabad to bring the situation under control and de-escalate. অর্থাৎ তারা বলছে আগের সময়ে যে ধরনের সংঘর্ষগুলো হতো, যখন ভারত পাকিস্তান কোনো বিষয়ে
তারা যখন সংঘর্ষে জড়িয়ে পড়তো তখন কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য রাশিয়া তারা কিন্তু তাদেরকে যুদ্ধ বন্ধ করার জন্য আহ্বান জানাতো, কিন্তু এই সময়ে এটা একটু কম পরিলক্ষিত হচ্ছে। Now passion are running high and the nationalist rhetoric has reached a crescendo on both sides and neighbors are closer to war and than in recent decades. পরবর্তীতে আমরা দেখব যে unless Washington gets more involved, Islamabad and Delhi may continue with their acquisitions and counter acquisition. অর্থাৎ কি বিষয়ে ওয়াশিংটন এবং ইসলামাবাদের বিষয়গুলো আসলে এখন মূলত ভারত পাকিস্তান তারা একে অপরকে দোষারোপ করছে এবং পাল্টা আক্রমণ করছে। বিশেষ করে গালফ স্টেটস লাইক কাতার, সৌদি আরবিয়া and United Arab Emirates, which have close ties to both the countries, could step up their mediation efforts. অর্থাৎ সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে উভয় রাষ্ট্র বিশেষ করে ভারত এবং পাকিস্তানের খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। তারা চাচ্ছে একটা মেডিয়েশন করার জন্য। আমার মনে হয় যে তাদের মেডিয়েশন অতটা কাজে দিবে না, কারণ মিডল ইস্টকে আন্তর্জাতিক রাজনীতি ততটা বেশি গুরুত্ব দেওয়া হয় না। তারপরে আমরা শুরুতে যেটা বলছিলাম যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কী করছে সে বিষয়ে আমি একটু বলি। While the Trump administration priorities are more about tariff, China and Ukraine-Russia war, it may require a concerted attempt by the international community to lower tension between the two nuclear armed rivals. অর্থাৎ এখানে তারা বলছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন মূলত এখন বেশি ব্যস্ত ট্যারিফ নিয়ে, চায়না, ইউক্রেন, রাশিয়ার যুদ্ধ নিয়ে। তারা এই সকল বিষয় নিয়ে অতটা গুরুত্ব দিচ্ছে না। সিএনএন আজকে একটা রিপোর্ট দিয়েছে যে পাকিস্তান আর্মি সেজ ইট ইজ ডেস্ট্রয়েড several Indian army checkpoints after unprovoked firing. অর্থাৎ পাকিস্তান আর্মি ভারতের কিছু আর্মি চেকপয়েন্ট তারা ধ্বংস করে দিয়েছে। সেখানে তারা বলছে পাকিস্তান আর্মি destroyed several Indian army checkposts along the disputed border in Kashmir in response to unprovoked fire from the Indian side, as Pakistan security source told CNN on Friday. আজকে তারা বলল পরবর্তীতে পাকিস্তান troops destroyed checkpoints in 6 locations along the line of control that divides the disputed territory of Kashmir, the sources said. আমরা যেটা বলছিলাম যে কাশ্মীরকে কেন্দ্র করে কিন্তু মূলত ভারত এবং পাকিস্তানের মধ্যে মূল সমস্যা, এবং পাকিস্তান আজকে 6টা লোকেশনে তারা তাদের যে আক্রমণ করলো। The sources did not give any details on the checkpoints or when the fire from both sides took place. তারপরে এটা কিন্তু অন্যতম একটা ডেঞ্জারাস বর্ডার, এ লাইন অফ কন্ট্রোল, যেখানে কাশ্মীরের এবং কাশ্মীরকে কেন্দ্র করে যেটা ভারত এবং পাকিস্তানের মধ্যে আমরা দেখি। But the level of conflict has increased dramatically in the wake of a militant attack on Indian tourists in Kashmir last month, which India blamed on Pakistan and Islamabad denied, and this week's air strikes on Pakistan. পরবর্তীতে আমরা দেখব ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্ট আসলে এটা কী ধরনের একটা প্রভাব বিস্তার করছে। টেনশন চার্জ as both sides trade attack claims. আল জাজিরা রিপোর্টটা আমরা যদি একটু সংক্ষেপে দেখি তাহলে আমরা দেখব যে Pakistan has denied claims by India's armed forces that military station in Indian administered Kashmir, Jammu and Udhampur and in Punjab states Pathankot were targeted in drone and missile attacks. No casualty were reported. এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য তারা দিচ্ছে যে ভারত যে দাবি করছে পাকিস্তান যে অ্যাটাক করলো, কিন্তু ইসলামাবাদ তথা পাকিস্তান এটা অস্বীকার করছে। পরবর্তীতে স্কাই নিউজের একটা রিপোর্ট আমরা দেখছি যে তারা বলছে তারা Pakistan drones down. The report said we began with an update from Pakistan which said it shot down 12 drones from India earlier this morning. অর্থাৎ তারা 12টা ড্রোন ভূপাতিত করেছে। The country's military spokesman board India will continue to pay dearly for this next aggression. তারা বলছে এই ধরনের এই ন্যাক্কারজনক যে
আক্রমণ সেটা তারা তাদের বিভিন্নভাবে এটার কিন্তু তারা প্রতিশোধ নেবে। Pakistan also reported that 31 civilians have been killed in India's strike on the country, and Pakistan administered territory on Wednesday that rises from 26, যেটা আমরা বলছিলাম যে মঙ্গলবার বুধবারের আক্রমণে তাদের এখন পর্যন্ত 31 জন বেসামরিক নাগরিক মারা গিয়েছে। Pakistan says Indian soldier killed, India targets air defense. Later, Pakistan Information Minister claimed that the country's military has killed 40 to 50 Indian soldiers along the de facto border between the Indian and Pakistan control areas of the disputed Kashmir region. এটা গুরুত্বপূর্ণ একটা তথ্য। পাকিস্তান বলছে যে তাদের ভারতের 40 থেকে 50 জন সৈন্য তারা এই অ্যাটাক তারা মেরেছে। It claimed Pakistan attempt to engage a number of military targets in north and west of the country overnight. India also said its armed forces targeted air defense system and radars across a range of locations in Pakistan, adding that a system in Lahore had been neutralized. আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে এই যে আমরা শুরুতেই বিভিন্ন আলোচনা আমরা বলছি যে যুদ্ধ কারোর জন্য মঙ্গল বয়ে আনে না, আমরা এখানে ভারত পাকিস্তানের যে যুদ্ধ এটা আসলে এই গত মাস থেকে এবং এই আজকে 9 মে পর্যন্ত আমরা দেখব যে তাদের কি ধরনের ক্ষতি হলো। যেমন এখন পর্যন্ত পাকিস্তানের মাত্র 26 জন বা তার অধিক এখন পর্যন্ত আমরা যেই তথ্য আমাদের কাছে এসেছে 26 জন মারা গিয়েছে এবং আহত হয়েছে 46 জন। অন্যদিকে ভারতের এখন পর্যন্ত নিহত হয়েছে 10 জন, আহত 48 জন। ভারতের ইকোনমিক যে লস সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেমন এখন পর্যন্ত ভূপাতিত বিমান 5টা এবং ব্রিগেডের সদর দপ্তর ধ্বংস করেছে 1টা। এখন আমরা এই যে ভারত পাকিস্তানের যুদ্ধ থেকে বাংলাদেশ এবং অন্যান্য দেশের জন্য করণীয় সেটা আমরা শুরুতেই বলেছি। ভারত পাকিস্তানের যেই রাষ্ট্রের গোড়াপত্তন সেটা কিন্তু ব্রিটিশ ইন্ডিয়ার যে টু নেশন থিওরি, এবং পাকিস্তান আসলে একটা মুসলিম ওরিয়েন্টেড কান্ট্রি এবং ধর্মের ভিত্তিতে পাকিস্তান কিন্তু সৃষ্টি হয়েছে। অন্যদিকে ধর্মনিরপেক্ষতার কথা বললেও আমরা দেখি যে ভারত এখন তাদের রাষ্ট্রের মধ্যে যে অন্য ধর্মের, বিশেষ করে মুসলমান এবং অন্য ধর্মের 7 সিস্টারে যারা রয়েছেন তারাও কিন্তু বিভিন্নভাবে নাগরিক হিসেবে ভারতের যে ধরনের সুযোগ সুবিধা কিন্তু তারা পাচ্ছে না। এবং এই যে গণতান্ত্রিক বৃহৎ রাষ্ট্র হওয়ার পরও ভারত কিন্তু একনায়কতান্ত্রিক দিকে ধাবিত হচ্ছে, যেটা রাহুল গান্ধী সহ বিরোধী দল যারা ভারতে রয়েছে তারা কিন্তু বারবার সেটা উচ্চারণ করছে। এই যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশ সহ অন্যান্য যারা ক্ষুদ্র এবং উন্নয়নশীল রাষ্ট্র রয়েছে তাদের উচিত হবে নিজেদেরকে ঐক্যবদ্ধ থাকা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা, এবং কোনো ধরনের যুদ্ধের উস্কানিমূলক, যেমন আমরা দেখেছি ভারতের পক্ষ থেকে পুশিন করা হচ্ছে খাগড়াছড়ি, সিলেট ইতিমধ্যে ভারতীয় নাগরিকদের, বিশেষ করে মুসলমানদের, ভারতের যারা মুসলমান নাগরিক তাদেরকে জোর করে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে। ভারতের উচিত হবে না এখানে কোনো ধরনের প্রেশারাইজ করা, এবং বাংলাদেশের সীমান্তে সবচেয়ে জোর এবং গুরুত্ব দিতে হবে, কারণ ভারত পাকিস্তান উভয় রাষ্ট্র কিন্তু পরমাণু শক্তিধর রাষ্ট্র। তারা যদি পরমাণু যুদ্ধের দিকে ধাবিত হয় এবং কোনো রাষ্ট্র সেটা যদি বাধ্য করে এক রাষ্ট্রকে অন্য রাষ্ট্রের উপর, তাহলে কিন্তু এই দক্ষিণ এশিয়া কেন পুরা বিশ্ব কিন্তু একটা তৃতীয় মহাযুদ্ধের দিকে ধাবিত হবে। সুতরাং এই যুদ্ধ আমাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না, শুধুমাত্র কিছু বেসামরিক নাগরিক নিহত হবে। তাই আসুন আমরা আমাদের যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে এবং নিরাপত্তা বিশ্লেষক রয়েছে তাদের উচিত হবে বাংলাদেশের সীমান্ত এবং ভারত পাকিস্তানের এই যুদ্ধ খুব গুরুত্বের সাথে বিবেচনা করা, এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য যে ক্ষুদ্র রাষ্ট্রগুলো রয়েছে বিশেষ করে সার্কের মাধ্যমে বা নতুন কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে ঐক্যবদ্ধ থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শান্তি এবং নিরাপত্তার জন্য কাজ করা। তো আসুন আমরা যুদ্ধ নয় শান্তি চাই এবং স্বাধীনতা এবং সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য জনগণের মধ্যে একতা এবং ঐক্যের যেই বিষয়টি সেটা প্রতিষ্ঠা করি, তাহলে দক্ষিণ এশিয়া এবং বিশ্ব এক শান্তি এবং নিরাপদ
ময় বিশ্ব হিসেবে গড়ে উঠবে বলে আমি প্রত্যাশা করি। সকলের জন্য শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।